আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে বসছি। যদিও মালয়েশিয়া নিয়ে তেমন কোনো আপডেট নাই, কারণ গত কয়েকদিন যাবত মালয়েশিয়া নিয়ে এইভাবে লেখালেখি হইতেছে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে ভাবলাম যে কিছু কথা না বললেই নয়। আবার অনেকে আমাকে অন্য দেশের ভিডিও নিয়ে ইনফরমেশন নিয়ে ভিডিও করি, তারা মালয়েশিয়া নিয়ে আপডেট জানতে চায়। ভাই তারপরে কথা বললাম যে না, ঠিক আছে ভাই, তাহলে তো আপডেট তো তাহলে তো জানাইতে হয়, কিছু না কিছু খবর সংগ্রহ করি। তারপরে মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ফোন দিলাম, আমার যেসব জায়গায় সোর্স আছে, অথেন্টিক সোর্স যেখান থেকে আমি পাই ওখানে ফোন দিলাম। তারপরে নিউজ আর মিডিয়াতে সবকিছুতে পড়লাম, দেখলাম এক জায়গায় তথ্যমন্ত্রীর একটা বক্তব্য সাথে দিয়ে দিছে মালয়েশিয়ায় কিনা কলিং ভিসা চালু হয়ে গেছে। বেশ ভালো কথা। আরেক জায়গায় আরিফ সাহেব মালে সে সিলেটে একটা বক্তব্য দিছে, সেই বক্তব্য এখানেও বলছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। তো এটা শোনার বিষয়ের পরে আবার একজন আমারে বলতেছে, মেসেজ করছে যে ভাই, আমি তো কলিং এর জন্য জমা দিছি, পাসপোর্ট জমা দিছি। তখন আমার মধ্যে তাহলে তো সোর্স জায়গায় যে জায়গায় আমার অথেন্টিক সোর্স আছে, আগে আমি বলে লই, বাংলাদেশ মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া, অনেস্ট যেসব সাংবাদিক আছে তাদের সাথে আমার যোগাযোগ করে এই খবরটা নিছি। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে কি খবর-টবর কি? তারা যে খবরটা বলল, খবরটা বলার পরে তো মনটা খারাপ হয়ে গেল। তো তখন ভাবলাম যে না ভাই, এই মুহূর্তে একটা ভিডিও করা উচিত ভাই। আমার কিছু কারণ আমি জানি আমারে অনেক ফলো করেন, অনেকে আমাকে বিশ্বাস করেন, ট্রাস্ট করেন। অনেকে মনে করেন যে ভাই, আপনি যে নিউজগুলো দেন নিউজগুলো অথেন্টিক। ভাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভাই, বুকে হাত দিয়ে বলি। আবারও বলি একটা কথা ভাই, বুকে হাত দিয়ে বলি, আমি কোনো দালাল না, আমি কোনো ব্রোকারও না ভাই। আমি একজন সাচ্চা বাংলাদেশী দেশপ্রেমিক মানুষ, যে বাংলাদেশকে অনেক ভালোবাসি, বাংলাদেশের লোকজনকেও ভালোবাসি। আর আমি নিম্নবিত্ত শ্রেণীর থেকে আজকে এই পর্যন্ত আইছি, অতএব আমি নিম্নবিত্ত শ্রেণীর লোকজনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। এজন্য তাদের কষ্টটা বুঝি। যাই হোক, সেজন্য হয়তো আমার এই কথায় অনেকের হয়তো আঘাত পাবেন, যারা ব্যবসা-বাণিজ্য করেন, যারা চিটারি-বাটপারি করার চিন্তা-ভাবনা আছে, তাদের হয়তো মনে কষ্ট লাগতে পারে। আর যারা সহজ সরল আছে, তারা যদি আমার কথা বিশ্বাস করেন, হয়তো তারা প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। প্রতারণার কি লিমিট আছে? লিমিটটা আপনাদের সাথে একটু তুলনা একটু কম্পেয়ার না করলে হয় না। এবং এই নিউজটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। সিলেটে একটা দেখলাম, এমএক্স অ্যাসোসিয়েট নামে একটা এই বিশাল চাটকদার বিজ্ঞাপন দিয়ে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিছে। ওখানে বিভিন্ন লোকে, ছেলে, বয়স্ক লোক, মহিলা এবং ছেলে বসা, তাদের বা ফ্যামিলি আরকি দেখাইছে যে পুরা ফ্যামিলির কানাডার ভিসা হয়ে গেছে। তা যাই হোক, আমাদের সেই সিলেটের সেই সাংবাদিক ভাই সেখানে গেছে। এখন টিভিরও সাংবাদিক ছিল। আমি যা নিউজটা দেখলাম আরকি। আপনারা হয়তো দেখে নিলেন। দেখলে আরো ভালো বুঝবেন। সেখানে গেছে, তারা তথ্য নিয়ে বের করছে। যেই মহিলা এবং যে পুরুষ দেখাইছে তারা কেউ স্বামী-স্ত্রী না। তারা কেউ কাউকে চিনেও না। আরেকটা ছেলে দেখাইছে, সেও তাদের ছেলে না। কিন্তু তাদের সাংবাদিক জিজ্ঞেস করছিল, "তাহলে আপনারা আত্মীয় না, তাহলে আপনারা কি জন? আপনারা কি কানাডার ভিসা পাইছেন?" বলছে, "না ভাই, কানাডার ভিসা পাইনি।" তাদেরকে ৳১,০০০ দিছে ওই 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 অভিনয়টুক করার জন্য। তাইলে এইবার বুঝেন ভাই, বাংলাদেশের মানুষ আমরা কোন দেশে বাস করি। এইভাবেও কি টাকা মানুষের নেওয়া লাগবে ভাই? যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দেয়, যদি শোনেন ভাই, একটা যদি আপনার কাছে সেই এনাফ টাকা থাকে, বাংলাদেশে যদি আপনার সেরকম সোর্স থাকে, আপনি কি বিদেশে যাবেন ভাই? বউ পোলাপান, বাপ মা, ভাই-বোন সব ফালায় থুয়ে যাইবেন ভাই? আমি যখন আইছি তখন যদি আমার সোর্স থাকতো, তাহলে কি আজকে আমি আসতাম? আমি কি মালয়েশিয়া যাইতাম? কিংবা আমি আজকে আমেরিকা আসতাম? তো বাংলাদেশে আমি ভালো করে চলতে পারি। আমার নাই বিধায় তো আমি আসি। যেহেতু বাংলাদেশে যারা নিম্নবিত্ত পরিবারের লোকজন, তারা হয়তো গরু, ছাগল, বউর গয়না-গাটি সবকিছু, জায়গা সম্পত্তি বিক্রি করে টাকাটা জোগাড় করে। সেই টাকাটা এইভাবে চিটারি করে নিতে হবে, এইভাবে অভিনয় কইরা মানুষের ভিতর বিশ্বস্ততা অর্জন করা লাগবে ভাই। পারলে ভালো কিছু করেন, না পারলে নাই। যাই হোক, সেটা নিয়ে পরে যারা ভুক্তভোগী, তারা মন্ত্রীর কাছে গেছে। মন্ত্রীর কাছে যাওয়ার পরে মন্ত্রী অ্যাকশন নিছে, বলছে যে সবাইকে মামলা করতে বলছে। মামলা করলে পরে পুলিশ কমিশনার ফোন দিল। এইজন্য মন্ত্রীকে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, যে উনি মানে ইনস্ট্যান্ট অ্যাকশনটা নিচ্ছে, বা এটাও খুব ভাল লাগছে আমার কাছে। যে একটা মন্ত্রী বলে না যে পরে আসেন, পরে দেখুন না। ইনস্ট্যান্ট সে ফোন দিচ্ছে। সেই ফোনের ভিডিওটা, ক্লিপটাও আছে কিন্তু ওই ভিডিওতে আছে। যাই হোক, এটা নিয়ে ভালো কথা। যেই কথাটা বলতেছিলাম ভাই, এরকম চাটুকদার কথায় আপনারা বিশ্বাস করবেন না ভাই। যারা মালয়েশিয়া যাইতে চান, আমিও চাই ভাই, রেমিটেন্স বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জরুরি হয়েছে। বিশ্বের যে অবস্থা, যেভাবে যুদ্ধ লাগছে, অর্থনীতির অবস্থা কিন্তু বাংলাদেশের ভঙ্গুর হবেই ভাই। যদি রেমিটেন্স প্রবাহটা যদি বাড়ে, তাহলে চাঙ্গার থাকতে পারে। কারণ মাসে যদি $3 থেকে $4 বিলিয়ন যদি বাইরে থেকে আসে, আমার মনে হয় না বাংলাদেশে তেমন একটা সংকট হবে। যদি এইটা ফল্ট করে, তাইলে ভাই সম্ভব হয়। কারণ গার্মেন্টস সেক্টরের অবস্থা খুব খারাপ ভাই। কারণ আমার নিজেরও
গার্মেন্টস ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে, এই জন্য আমি গার্মেন্টস সম্বন্ধে অনেক কিছু জানি ভাই। কারণ গার্মেন্টসে মানুষের কিন্তু অর্ডারের পরিমাণ দিন দিন কমতেই আছে, কারণ বিশ্বের যে চাহিদা সবাই ভাই, বিশ্বের সব দেশেই ভাই এই অর্থনীতির যে অবস্থা, মানে ইকোনমির চাপ বিশ্বের সব দেশেই পড়ছে, ইভেন আমেরিকাতেও পড়ছে ভাই। আমেরিকাতেও যারা আগে আমরা চিন্তা ভাবনা করতাম কাপড় চোপড় কিনতাম ভাই, এরা এখন কাপড় চোপড় দরকার পড়লে কিনে না পড়লে, মানে আমি তো আজকে 6 মাস ধরে কাপড় চোপড় কিনা বাদ দিছি। আগে প্রতিবার বাংলাদেশে যাওয়ার আগে এক গাঁঠি কাপড় কিনে দিতে হয়, এবার কাপড় চোপড় কিনে বাদ দিচ্ছি। জরুরি কাজ যেটা, এটা জাস্ট কথার কথা বললাম আর কি। এটা সবার বেলায় হয়েছে, এই জন্য গার্মেন্টস সেক্টরে তেমন একটা ভালো নাই। এখন একটাই সেক্টর আছে যেটা হলো গিয়া রেমিটেন্স, রেমিটেন্স সেক্টরটা। রেমিটেন্সের জন্য ইউরোপের অনেক দেশে এখনো চালু আছে। মন্ত্রী মহোদয় বলছে যে 7টা দেশের সাথে নাকি তাদের যোগাযোগ চলতেছে। আরে ভাই, যোগাযোগ না করে যত তাড়াতাড়ি পারে, যত দ্রুত পারেন ভাই কিছু করার চেষ্টা করেন ভাই। এই দিন থাকবে না, সময় থাকবে না। কারণ এই মুহূর্তে আপনারা বুঝে দিচ্ছেন যে নতুন যে সরকারও বুঝে দিচ্ছে যে রেমিটেন্স খুব দরকার ভাই। রেমিটেন্স দরকার হলে দেখুন আরো লোকজন বিদেশে পাঠাইতে হবে, তাহলে সে আরো টাকা আসবে। মনে করেন $4 বিলিয়ন, এটা তো $5 বিলিয়ন হইতে পারে ভাই। তার জন্য সরকারের সদিচ্ছা থাকতে হবে। আমি জানি সরকারের সদিচ্ছা আছে। আর তারপরে আমি মালয়েশিয়া নিয়ে যারা নাকি এই করবেন তাদের সবাইকে বলবো, ভাই আপনারা আমার ভিডিও দেখার পরে ফেসবুকে কিছু লেখালেখি করেন না কেন? সরকারের কাছে বিভিন্ন মহলে আপনারা অনুরোধ করেন। আপনারা বিভিন্নভাবে ফেসবুকে টিকটক বানান যে ভাই আমাদের মালয়েশিয়ার কলিং ভিসা চালু করো। কারণ গভর্নমেন্ট এখন সবকিছু নির্ভর করতেছে গভর্নমেন্টের উপরে। এবং মালয়েশিয়া যখন আমি সাংবাদিকের সাথে কথা বললাম, তারাও চাইতেছে হয়তো ঈদের পরে কিছু একটা হইতে পারে। কথাবার্তা ওইভাবে চলতেছে। তবে যদি এই সোর্স যদি বাংলাদেশ এইটা হারায় ফেলায়, কারণ মালয়েশিয়ায় কিন্তু এখন প্রচন্ড শ্রমিকের অভাব চলতেছে। কারণ অবৈধ লোক কোম্পানি রাখতে পারতেছে না এই কারণে, কারণ রাখলে কোম্পানিরও জরিমানা করে। যেভাবে মালয়েশিয়া ধরপাকড় শুরু করছে, মানে লোক এখন ইচ্ছা করলেও কোনো শ্রমিক নিতে পারতেছে না। নিলে মালিকরাও জরিমানা করে। যার কারণে তারা ভয় পেতেছে এবং শ্রমিকের মহা সংকট ভাই। তো আমি চাই বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভাই প্লিজ যত তাড়াতাড়ি দ্রুত পারেন এটা একটা পদক্ষেপ নেন। লোকজন নামায় দেন। কারণ এই একটা ইনকাম আছে, এটা ভাই ফ্রি ইনকাম ভাই। রাষ্ট্রের এটা একটা ফ্রি ইনকাম ভাই। মানুষে ইনকাম করে দিব, সেই টাকায় রাষ্ট্র চলবো। মানে আমরা যারা বাইরেতে ইনকাম করে দিব সেই টাকা দিয়ে রাষ্ট্র চলবে। কারণ এই রেমিটেন্সের টাকা আল্টিমেটলি যখন বাংলাদেশে যায় তখন টাকাটা ঘুরে ওই যে বাংলাদেশের ভিতরে ঘুরে। যাই হোক ভাই, ওই অর্থনীতির মায়ের পেঁচা তো আমি কিছু বুঝি না। আমি সহজ সরল মানুষ, আমি সুধা বুঝি ভাই। রেমিটেন্স থাকলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। আমি মানে প্রধানমন্ত্রী সহ উচ্চ মর্যাদায় যারাই আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভাই এটা নিয়ে একটা সুদৃষ্টি দেন। কারণ এই বাজার যদি হারায় ফেলান, কারণ অন্য সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ার লোক নিবে। কারণ মালয়েশিয়ার শ্রমিকের মানে বিভিন্ন মাধ্যমে আমি মালয়েশিয়াতে যেটুকু শুনছি, শ্রমিকের প্রচন্ড অভাব ভাই। বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে শ্রমিকের জন্য, শ্রমিক নেয় না। সে শ্রমিকটা আনতে হবে লিগেল ওয়েতে। এখন অবৈধ লোকের, কেন মালয়েশিয়া প্রচুর অবৈধ আছে, যদি বলেন অবৈধ নেই, আছে, কিন্তু তাদেরকে কাজে নিতে তারা এখন ভয় পায়। তারা কারণ সেই শ্রমিকেরও জরিমানা করে, জেল জরিমানা দিতেছে, এবং যে কাজে রাখছে তারও জেল জরিমানা দিচ্ছে। যার কারণে কেউ এখন ভয়তে নিতে পারতেছে, তার চেয়ে বাবা ফ্যাক্টরি বন্ধ করে দিতে হইতেছে। মানে এইরকম একটা অবস্থা। তা সেই সুবাদে সেই সুযোগটা আমি চাই বাংলাদেশের গভর্নমেন্ট আসু, এটা তড়িৎ গতিতে একটা পদক্ষেপ নেক। ঈদের পরপরই যেন কিছু একটা করে ভাই। প্লিজ এটা করেন। এটা করলে গভর্নমেন্টের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো, দেশের প্রত্যেকটা ফ্যামিলির জন্য ভালো। এবং আমি জানি এই সরকারের খুব মানে খুব সদিচ্ছা আছে। বিশেষ করে প্রধানমন্ত্রীরও খুব সদিচ্ছা আছে। উনার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে মানে অতি দ্রুত যেন মালয়েশিয়া শ্রমবাজার চেষ্টা করলে, এবং মালয়েশিয়া অনেক লোক দিতে পারবে, যেটা মিডল ইস্ট অন্যান্য দেশের চেয়ে মালয়েশিয়া প্রচুর লোক নিতে পারবে। এবং এটা আয়ত্তের ভিতরে, এটা বেশি টাকা লাগে না। কারণ ইউরোপের বাজারে আরেকটা কথা বলি ভাই, ব্রোকার লাগবে, এজেন্সি লাগবে। সেই এজেন্সির ভিতরে স্বচ্ছতা থাকে যেন, সেই বিশিষ্ট বিষয়টা আগে দেখবেন। আগে সবার আগে কাজ হলো এজেন্সি, পরে দেখেন ভাই। আগে দেখেন মালয়েশিয়া শ্রমবাজারটা কিভাবে কন্ট্রাক্ট সাইন করতে পারবেন, কত লোক নিবেন, সেই ব্যাপারটা আশু সুদৃষ্টি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে বলি, আর যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকে বলবো, ভাই মালয়েশিয়ার কলিং এখনো কোনো এজেন্সি নির্ধারিত হয় নাই, কোনো মেডিকেল কিচ্ছু না ভাই। সব এটা ভুয়া ভাই। সব আপনাদের টাকা পয়সা, এক শ্রেণীর লোক নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য, টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য এই প্রপাগান্ডা গুলো চালাইতেছে। আপনারা কেউ বিশ্বাস করবেন না প্লিজ ভাই। যদি কোনো আপডেট থাকে, নিউজ থাকে, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আবার জানানোর চেষ্টা করবো। আজকের ভিডিও করার উদ্দেশ্য ভাই মানে গুজবে কান দিবেন না ভাই। এই গুজবে কান দিয়া যাতে কেউ সর্বশান্ত না হন, তার জন্য আজকের এই ভিডিওটা করা। এবং উচ্চতর মহলের কাছে, সরকার মহলের কাছে আমার আবেদন, ভাই যত দ্রুত সম্ভব কিছু একটা করেন মালয়েশিয়ার শ্রম বাজারটা খোলার জন্য। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আরেকটা কথা বলে রাখি ভাই, আমি আবারও বলি, আমি কোনো এজেন্ট না, আমি কোনো ব্রোকার না, আমি দালাল না। আমি একজন সাচ্চা বাংলাদেশী দেশপ্রেমিক মানুষ ভাই। আমি বাংলাদেশের ভালো চাই। যাই হোক, কথাটা দ্বিতীয়বার বললাম। তা যাই হোক,
আর কথার ফাঁকে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুলেরও দেয় না। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।